গণভোট নিয়ে শেষ হচ্ছে না বিতর্কে। সংবিধান সংস্কার পরিষদের ইস্যুতে নতুন করে গণভোট আয়োজনের উদ্যোগ নেওয়া উচিত মত বিশ্লেষকদের। দেশে জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে দ্বিগুণ, দাবি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের। পরিস্থিতি সামাল দিতে নানা পরামর্শ বিশ্লেষকদের। তেলের অভাবে কক্সবাজারে সাগরে নামতে পারছে না মাছ ধরার অনেক ট্রলার, বেকার ট্রলার মালিক ও জেলে। মিয়ানমারের সংঘাতে 1 বছর ধরে অচল টেকনাফ স্থলবন্দর, লোকসান ছাড়িয়েছে হাজার কোটি, সংকটে 30,000 মানুষের জীবিকা। এবং ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প, ফিনান্সিয়াল টাইমসকে মার্কিন প্রেসিডেন্ট। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 129 জন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া অ্যাথলেটদের সম্মাননা ক্রীড়া কার্ড তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। নেতৃত্বে একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি 38তম থাই কিংস কাপ ISTAF ওয়ার্ল্ড সেপাক টাকরা চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়ন নারী দলের সদস্যদের। প্রথমে আহ্বান জানাচ্ছি বিথি চাকমাকে। এরপর আসবেন মহিনা চাকমা। মঞ্চে এরপর আহ্বান জানাচ্ছি ফাতিমা পারভিনকে। এরপর আসবেন মোসাম্মদ আইরিন খাতুন। সংবিধান সংস্কার ইস্যুতে ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দলের মধ্যে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে নানা অভিমত ব্যক্ত করছেন সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষকরা। এ নিয়ে নতুন করে গণভোট আয়োজনের উদ্যোগ নেয়ার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে গণভোট বা গণপরিষদের শপথ দুইয়ের কোনো বৈধতা বা সাংবিধানিক বাধ্যবাধকতা নেই বলে মনে করেন আইন ও সংবিধান বিশ্লেষক। অন্যদিকে জামায়াতের এক আইনজীবী বলছেন, সংবিধান সংস্কার বা গণভোট বৈধতার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া আদালতের দায়িত্ব। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এই সংসদ স্বাভাবিকভাবে নির্বাচনী প্রক্রিয়া আসেনি। কিছু নাই বলছে গণঅভ্যুত্থান এটা অভিপ্রায় যদি সবকিছু হয়, আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টে আসতে হলো কেন? আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। গণভোট ও ভোটের আনুষ্ঠানিকতা শেষে 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদে শপথ নেন নির্বাচিত সংসদ সদস্যরা। জামায়াত এনসিপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেও শপথ গ্রহণ থেকে বিরত ছিল বিএনপি। সংবিধান সংস্কার পরিষদ 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে গণভোট এবং সংস্কার ইস্যুতে উত্তপ্ত সংসদ। যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। গণভোট ইস্যুতে সরকারি দলের এই প্রতিক্রিয়া বা ভাষা গ্রহণযোগ্য নয় বলে মত দেন জামায়াতের আইনজীবী। এই সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ভবিষ্যৎ কি সরকারকে তো জবাব দিতে হবে। তারা তো কন্টিনিউয়েশন অফ আর্লিয়ার গভর্নমেন্ট। ওনারা আর্গু করছে যে বিরোধী দল যে শপথ নিয়েছে এটা অসাংবিধানিক হয়েছে, তাহলে ওনারা যে নেন নাই এটা সাংবিধানিক হয়েছে। কোনো আদালত তো এখনো বলে নাই কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক। তাহলে সরকারি দল এই রুলিংগুলি এই কথাগুলো কিসের ভিত্তিতে বলছে? সংবিধানে গণভোট এবং জুলাই জাতীয় সনদের অস্তিত্ব না থাকায় কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই বলে মত দেন এই সংবিধান বিশেষজ্ঞ। বিএনপির এই মতের শক্ত আইনগত ভিত্তি আছে। যদি এমন হতো যে সংবিধান সংশোধনের ক্ষমতা নাই, তাহলে আপনার অন্য একটা প্রতিষ্ঠান তৈরি করার দরকার যেটা সংশোধন করবে। 17 বার সংবিধান সংশোধন হয়েছে, ভালো হোক খারাপ হোক সবই তো সংসদে পাশ করেছে।
এমনকি ইন ফিউচারে এটা অ্যাপিলেট ডিভিশনে আসলো প্রশ্নের মুখে বলবে। হ্যাঁ, হাইকোর্টই প্রশ্নের মুখে পড়বে, কারণ এটা তো দাঁড়িয়ে, মানে ধর আমার মতো আইনজীবী দাঁড়িয়ে বলবে যে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ, এই শব্দটা আমাদের আইনে কোথাও কি এই শব্দটা আছে? নাই। অতএব যেটা নাই, উনি যেটা জারি করতে পারেন না সেটা জারি করলে তো ওইটা আমরা মানতে বাধ্য না। রাজনৈতিক বিভেদ ঘুচিয়ে ঐক্যের স্বার্থে প্রয়োজনে আবারও গণভোট আয়োজন করা উচিত বলে মত দেন এই রাজনৈতিক বিশ্লেষক। এখন ব্যাপারটা হলো যে ঐক্যমত্য কমিশন যেই অসমাপ্ত কাজটা রেখে গেছে, সেই অসমাপ্ত কাজটা শুরু করবে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতে পারে অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য, অনেককে ঐক্যতে নিয়ে আসার জন্য। সেটাও যদি সম্ভব না হয় তাহলে যেখানে ঐক্য হয়েছে সেটা আবার নতুন করে রেফারেন্ডাম যাবে। চলতি বছর ৩রা মার্চ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট সহ সুনির্দিষ্ট 4টি বিষয়ে বৈধতার প্রশ্নে রুল জারি করে হাইকোর্ট। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটি একেবারে বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার রাতে সংসদের বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, আগামী ২রা এপ্রিলের মধ্যে অধ্যাদেশের বিষয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে কমিটি। এদিকে কমিটির আরেক সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ৩০ দিনের মধ্যে সব অধ্যাদেশ আইনে পরিণত করা সম্ভব হবে না। এক্ষেত্রে যেসব অধ্যাদেশ সময়ের অভাবে বাতিল হবে তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। এ সময় গণভোট অধ্যাদেশ বিল আকারে নতুন করে আইনে পরিণত করার কোনো অর্থ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করে নোট অব ডিসেন্ট দিয়েছে কমিটির বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তারা। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ হুবহু মানতে সাংবিধানিকভাবে বাধ্য নয় নির্বাচিত সংসদ, এমনটা মনে করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দায়িত্ব গ্রহণের প্রথম দিন রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন। যে কোনো অধ্যাদেশ একইভাবে পাশ করতে হবে, একইভাবে গ্রহণ করতে হবে, এটা কিন্তু সাংবিধানিক বিধান না। সরকার চাইলে সেগুলো সংশোধন করে নতুন আইন করেও করতে পারবে। আমার মনে হয় নতুন সরকার দায়িত্ব পালন করেছেন তারা এই বিচার বিভাগের জন্য বেটার। সারা দেশে জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতির দাবি, মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক বা প্যানিক বাইং এবং কালোবাজারের কারণে এই সংকট ঘনীভূত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক কঠোরতা ও জ্বালানির সাশ্রয়ী পদক্ষেপের বিকল্প নেই। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার কথা জানানো হলেও বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীসহ দেশের বিভিন্ন পাম্পে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি এখন নিত্যদিনের দৃশ্য। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। ফুল ট্যাঙ্কি হইলে আমার 15 দিন 16 দিন চলে যায়, এখন তো দিচ্ছে না। এখন এই ভোগান্তি, মানে আবার শেষ হয়ে যাবে, আবার এই যে একটা টাইম ওয়েস্টেজ হচ্ছে। কোথাও আমি পাচ্ছি না, পুরোটা লাইন আমার রিজার্ভে, আমি কিভাবে চিটং যাব তেলটা না দিলে। তবে পেট্রোল পাম্প মালিকদের দাবি, এই সংকটের মূলে রয়েছে সাধারণ মানুষের অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতা। প্রয়োজন না থাকলেও অনেকে বাড়তি তেল মজুত করছেন, যার ফলে সরবরাহে টান পড়ছে। তো সরকারের একটা জিনিস বুঝতে হবে, আপনি সরকারের কাছে তেল আছে, এই তেলটা যদি কতদিনের আছে ধরে নেন আপনি 2 মাসের তেল আছে। এখন এই 2 মাসের তেল যদি এই বর্তমান যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী যদি যার যা খুশি দেন, তাহলে ভাই 8 থেকে 10 দিনে শেষ হয়ে যাবে। অভিযোগ উঠেছে, এক শ্রেণীর অসাধু চক্র পাম্প থেকে বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করছে। 9 থেকে 10 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে তেল না পাওয়ার অভিযোগও পুরোপুরি সত্য নয়, এমনটাই বলছেন পাম্প মালিকরা। নির্মাণটা হয়েছে কিছু কিছু গুজব ছড়ানো হয়েছে। আপনি গিয়ে বলেন, যখন দেখবেন যে বলবে আমি আজকে 4 ঘন্টা 5 ঘন্টা যাবত লাইনে দাঁড়া আছি, অথচ আমার পাম্পে 8টার পরে গিয়ে লাইনে দাঁড়ায়, আমি 9টার সময় খুলি। প্রতিটা পাম্পের সামনে লাইনে গিয়ে জিজ্ঞেস করবেন, বলবে 7 ঘন্টা 8 ঘন্টা দাঁড়ায় আছে। সম্পূর্ণ মিথ্যা কথা। সংকট সমাধানে জ্বালানি তেলের মজুত বাড়ানোর পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং কালোবাজারি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। লোকরা যদি সত্যিকার অর্থে প্যানিকড হয়ে থাকে, তাহলে আমি সর্বোচ্চ উচ্চ লেভেলে আমার কিছু কিছু পদক্ষেপ নেওয়া উচিত। ইভেন প্রাইম মিনিস্টারও যদি দরকার হয় জনগণকে বোঝাক যে আমরা এই করছি, এই আপনাদের কোনো সমস্যা নেই, আপনি নর্মাল যা তেল নেন সেটুকু নেন, সমস্যায় পড়বেন না। আমরা লক্ষ্য করছি
যে কিছু অনিয়ম ঢুকে গেছে এর মধ্যে, কিছু দুর্নীতি ঢুকে গেছে। এই দুর্নীতিটাকে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে। জ্বালানি সাশ্রয়ে সরকারি গাড়িতে তেলের ব্যবহার কমানো এবং করোনাকালের মতো স্বল্প পরিসরে হোম অফিস চালুর পরামর্শও দিয়েছেন তিনি। সরকার, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এইসব সব জায়গায় যদি লিমিট করে দেওয়া হয় যে 1 মাসের জন্য তারা অর্ধেক ব্যবহার করবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরও জানবো। রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী পার্থ সাহা। পার্থ, গত খবরে তো আমরা দেখছিলাম যে আপনার পেছনে মোটরসাইকেল এবং গাড়ির দীর্ঘ লাইন, এখনও তাই দেখতে পাচ্ছি। এখন আপনি শাহবাগ পাম্পে রয়েছেন, ডিপো থেকে তেল সরবরাহ ঠিকঠাক রয়েছে কিনা সেখানে, এবং গ্রাহকদের তেল নিতে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, তারা পর্যাপ্ত তেল পাচ্ছে কিনা, সব মিলিয়ে জানতে চাই। ডিপো থেকে পাম্পে যে সরবরাহ হচ্ছে তার থেকে কিন্তু ভোক্তাদের চাহিদা কয়েক গুণে বেশি। পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ কিন্তু এমনটি আসলে বলছেন। আমি শাহবাগে যে পেট্রোল পাম্পটিতে অবস্থান করছি, একটু আমার পিছনটিতে দেখানোর চেষ্টা করি। প্রাইভেট কার এবং বাইকের কিন্তু দীর্ঘ লাইন। এই দীর্ঘ লাইনে যারা দীর্ঘ সময় ধরে আসলে অপেক্ষা করছেন, তাদের কিন্তু নানা রকম অভিযোগ। তারা বলছেন সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানি তেলের কোনো রকম আসলে ঘাটতি নেই, তবুও পেট্রোল পাম্পে আসার পরে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে এবং বেশিরভাগ পাম্প কিন্তু আসলে বন্ধ পাওয়া যাচ্ছে এবং কর্তৃপক্ষ বলছেন যে ডিপো থেকে আসলে তাদের তেল সরবরাহ করা হচ্ছে না, যে কারণে আসলে পাম্পগুলো বন্ধ রাখতে বা একরকম বাধ্য হচ্ছেন তারা। এবং যেগুলো আসলে খোলা রয়েছে তারাও কিন্তু আসলে রেশনিং পদ্ধতিতে বাইককে 5 লিটার, মাইক্রোবাসে 25 লিটার এবং যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 10 লিটার করে তেল সরবরাহ করছে। এখানে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছেন আর কিভাবে দিচ্ছেন? হ্যাঁ, আমরা সরকারের যে রেশন পদ্ধতি দিচ্ছি আমরা ওইভাবে তেল দিচ্ছি। প্রাইভেট কার 10 লিটার, আর জিপ গাড়ি ছোটোগুলো 20 লিটার, বড় মাইক্রোবাস 25 লিটার। ডিপো থেকে সরবরাহের বিষয়টা বা ডিপো থেকে কিভাবে? ডিপো থেকে সরবরাহের বিষয় দেখুন, আমাদের আগের চাহিদা ছিল 28 থেকে 30, এখন আমাদের 22,000 করে দিচ্ছে। কৌরি শুনছিলেন আসলে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু খুবই সামান্য পরিমাণ ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে, যে কারণে তাদের কাছে যে সরবরাহ আসছে অর্থাৎ ডিপো থেকে যে তেল আসছে সেই তেল আসলে বা ভোক্তাদের যে ব্যাপক আগ্রহ, সেই আগ্রহ যে চাহিদা, সে চাহিদার কিছু অংশ আসলে তারা পূরণ করার চেষ্টা করছেন। কিন্তু ভোক্তারা বরাবরই কিন্তু আসলে অভিযোগ করছেন যে তাদের যে চাহিদা অর্থাৎ 8 ঘন্টা 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে 5 লিটার তেল তুলনায় খুবই কম। তারা বলছেন যে তাদের চাহিদা অনুযায়ী যেন তেল সরবরাহ করা হয়। কৌরি, এই ছিল আমার কাছে শাহবাগ পেট্রোল পাম্প থেকে বর্তমান সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের সংকট চরম আকার ধারণ করেছে। সংকটের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন। তবে অভিযান চালিয়েও পুরোপুরি কমানো যাচ্ছে না কালোবাজারি। জ্বালানি তেলের সংকটে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে। বেশিরভাগ পেট্রোল পাম্পই তেল শূন্য। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে তেলহীন যান ঠেলে নিয়ে যাওয়ার দৃশ্য। তেল না পেয়ে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন চালকরা। আবার কেউ খুচরা দোকান থেকে বাড়তি দামে বিক্রি হওয়া জ্বালানি কিনছেন। ভোলায় পাম্পগুলোতে তেল নিতে আসলে চালকদের হেলমেট সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হচ্ছে। গোপালগঞ্জে পাম্প মালিকরা জানান, আগে 2-3 গাড়ি তেল পাওয়া গেলেও এখন ডিপো থেকে অর্ধেকেরও কম তেল সরবরাহ করছে। শহরের নিগি এলপিজি ফিলিং স্টেশনে কিছুটা তেল পাওয়া গেলেও অন্যান্য পাম্পে তেল মিলছে না বললেই চলে। সংকটের কারণে বাইকারদের ক্ষেত্রে 100 থেকে 200 টাকার মধ্যে তেল বিক্রি করা হচ্ছে। চালকদের অভিযোগ, কিছু ব্যবসায়ী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন। যদিও প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ সাধারণ মানুষের। মিটছে না জ্বালানি তেলের সংকট। চট্টগ্রাম এবং ঠাকুরগাঁ থেকে এই খবর জানবো আমরা। শুরুতেই যেতে চাই চট্টগ্রামের, সেখানে রয়েছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, পাম্পগুলো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা গ্রাহকরা, ডিপো থেকে সরবরাহ ঠিকঠাক রয়েছে কিনা, এবং অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু তেল নেয়ার অভিযোগ পাওয়া গেছিল। চট্টগ্রামে কি অবস্থা জানতে চাই।
দেশের যে ক্রমবর্ধমান যে তেলের যে সংকট, সেই সংকট চট্টগ্রামেও আসলে আছে এবং আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প কিন্তু সকাল থেকেই আসলে বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায়, যেটা কিউসি পেট্রোল পাম্প। আসলে এটা শুরু থেকেই আসলে গ্রাহকদের চাহিদা অনুসারে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে না পারলেও মোটামুটি লেভেলে তারা তেল দিচ্ছেন। আমরা এখানে সকাল থেকে এসেছিলাম, সকালে এখানে অনেক যারা গ্রাহক আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রায় ভোর 4টা-5টার দিকেও আসলে অনেকে এখানে এসেছেন, লাইনে দাঁড়িয়েছেন এবং ঠিক 10টা নাগাদ আসলে এখানে পেট্রোল পাম্পটি খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার পরেই আসলে এখন যে যার মতো করেই আসলে কেউ 500 টাকার, কেউ 1000 টাকার বা কেউ 1500 টাকারও তেল নিতে আমরা দেখেছি এবং আমরা গ্রাহকদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে চট্টগ্রাম নগরে আসলে অধিকাংশ জায়গায় আসলে পেট্রোল পাম্প বন্ধ। সেই হিসেবে কিউসি পেট্রোল পাম্প প্রথম থেকেই আসলে তাদের যে তেলের যে চাহিদা, সে চাহিদা অনুযায়ী তারা আসলে গ্রাহকদের তেল দিচ্ছেন। তবে কয়েকটা দিন আসলে তারা তাদের পর্যাপ্ত পরিমাণে তেল দিতে পারেনি। আমরা এখানকার যে পেট্রোল পাম্প মালিকের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের বলছেন যে তাদের যে দৈনন্দিন যে চাহিদা, সে চাহিদা হচ্ছে তাদের প্রায় 27,000 তেল দরকার তারা কিন্তু আজকে তারা তেল পেয়েছেন 13,500, অর্থাৎ অর্ধেকের মতোই আসলে তারা তেল পেয়েছেন। সেই হিসেবে তারা বলছেন যে তাদের যতক্ষণ তেল থাকবে ততক্ষণ তারা আসলে তেল সরবরাহ করবেন। আমরা এখানকার আমরা এর আগেও দেখেছি যে চট্টগ্রাম নগরীতে বেশ কয়েকটা পেট্রোল পাম্পে আসলে অধিকাংশ মালিকই আসলে তেল মজুত করে রেখেছিলেন। সেখানে আসলে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে তার সেই প্রতিষ্ঠানগুলোতে তারা আসলে অভিযান চালিয়ে তারা জরিমানা করতেও আমরা দেখেছি। এছাড়াও গত শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় আসলে একটা তেলের অবৈধ যে মজুতকৃত তেল কারখানা রয়েছে, সেখানেও আসলে জেলা প্রশাসন থেকে আসলে অভিযান চালানো হয়েছে। অর্থাৎ জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসলে এখানকার তেলের যাতে সংকট তৈরি না হয় সেক্ষেত্রে তারা অভিযান চালাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে তেলের সংকট এখনও চলমান এবং গ্রাহকদের চাহিদা অনুসারে আসলে তেল পাচ্ছেন না। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে। শহীদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নবীন হাসান রয়েছেন ঠাকুরগাঁও থেকে। নবীন, আপনার কাছে জানতে চাই যে পাম্পগুলো থেকে চাহিদা অনুযায়ী গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা এবং এছাড়া ফুয়েল কার্ডের কার্যক্রমের কথা আমরা জেনেছিলাম, সেটি কবে থেকে চালু হচ্ছে ঠাকুরগাঁয়ে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ কৌরি। আপনি যেমনটি বলছিলেন ফুয়েল কার্ডের কথা, ঠাকুরগাঁও জেলা প্রশাসন গতকাল একটি প্রজ্ঞাপন জারি করে এবং সেটাতে বলা হয় যে আগামী 5 তারিখ থেকে কিন্তু ফুয়েল কার্ড কার্যকর হবে। 4 তারিখের মধ্যেই কিন্তু সকলকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে এবং জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা প্রশাসনের কার্যালয় এবং ঠাকুরগাঁও পৌরসভা থেকে এই ফুয়েল কার্ড পাওয়া যাবে। এই ফুয়েল কার্ড চালু করতে অনেকটা বাধ্য হয়েছে ঠাকুরগাঁও প্রশাসন। আমরা গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁয়ে বেশ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, এমনটাই লক্ষ্য করেছি। একটি পেট্রোল পাম্প ভাঙচুরেরও ঘটনা ঘটেছে। আমি এখন যে পেট্রোল পাম্পটিতে রয়েছি, আপনি দেখলে বুঝতে পারবেন যে এটি একটি শুনশান নীরবতা পালন করছে এই পাম্পটিতে, কারণ আজকে এখানে কোনো জ্বালানি তেল দেয়া হচ্ছে না। এমন চিত্র কিন্তু আজকে আমি সকাল থেকে প্রায় 10টি পেট্রোল পাম্পে ঘুরেছি, সব 10টি পেট্রোল পাম্পেরই এই চিত্র আমরা লক্ষ্য করেছি। কারণ হিসেবে তারা বলছে যে গতকাল যেহেতু উত্তরের 8 জেলাতে একটি ধর্মঘট পালিত হয়েছে এবং এই কারণে কিন্তু গতকাল তেল সরবরাহ করা যায়নি, এই কারণেই আজকে পাম্পগুলোতে কোথাও তেল দেয়া হচ্ছে না। তবে তারা আশা করছে যে আগামীকাল থেকে কিছুটা স্বাভাবিক হবে তেল সরবরাহ। আমি যদি গত 3 সপ্তাহের চিত্র বলি, ঠাকুরগাঁয়ে গত 3 সপ্তাহ ধরে কিন্তু পাম্পগুলোতে দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি। মানুষজন তেল নিতে এসেছে দীর্ঘ লাইনে অপেক্ষা করে। অনেকজনকে আমরা দেখেছি কিন্তু একাধিকবারও তেল নিয়েছে। কেউ বিভিন্ন পাম্পে তেল নিয়ে সেটি মজুত করছে, আবার অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে কিন্তু সেগুলো মজুত করে রাখছে। আবার অনেকেই আমরা দেখছি যে পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করে সেগুলো আবার কালোবাজারিতে চড়া দামে বিক্রি করছে গ্রামগঞ্জে। এই কারণে কিন্তু একটি সংকট সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁয়ে। তবে প্রশাসনের যে দাবি, তারা বলছে যে আসলে স্বাভাবিক সময়ে ঠাকুরগাঁয়ে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, চলতি মাসে কিন্তু তার 1.5 গুণ তেল সরবরাহ করা হয়েছে। মানুষকে আতঙ্কিত না হতেই কিন্তু প্রশাসন অনুরোধ করছে, অতিরিক্ত চাপ বাড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে প্রশাসনের দাবি। সব মিলিয়ে করি, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ খবর। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও জানাতে পারবো। নিশ্চয়ই নবীন, ধন্যবাদ আপনাকে। টান পড়েছে জ্বালানি তেলে, তাই কক্সবাজারে সাগরে মাছ ধরতে যেতে পারছে না অধিকাংশ ট্রলার। হাজার হাজার ট্রলার মালিক, জেলে ও ব্যবসায়ী বেকার হয়ে পড়েছেন। এছাড়া বাজারে মাছের সরবরাহ কমে যাওয়া ক্রেতাদেরও কিনতে হচ্ছে বেশি দামে। তবে সংকট মোকাবেলায় নিবন্ধিত ট্রলারগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে তেল সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কক্সবাজার শহরের উপকণ্ঠে বাঁকখালী নদীর 6 নম্বর জেটি ঘাট, সারি সারি নোঙর ফেলে আছে শতাধিক মাছ ধরার ট্রলার।
শুধু এই ঘাটেই নয়, বাকখালী নদীর নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ জেটি ঘাট, মৎস্য অবতরণ কেন্দ্র ঘাট, মাছির ঘাট, কস্তুরী ঘাট ও নাজিরারটেক ঘাটে নোঙর ফেলে অবস্থান করছে অসংখ্য ট্রলার। একই দৃশ্য জেলার কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া ও টেকনাফ উপকূলের সবকটি ঘাটে। জেলায় সোয়া ৫,০০০-এর বেশি সাগরে মাছ ধরার ট্রলার রয়েছে। এর মধ্যে নিবন্ধিত ট্রলার ১৭০০-রও বেশি। সমুদ্রগামী ট্রলারে তেল সরবরাহে অনুমোদিত বার্জ স্টেশনের সংখ্যা ১৭টি। সবগুলোতেই আছে মজুদ সংকট। তেল সংগ্রহ করতে প্রতিদিন শত শত ট্রলার ভিড় করলেও মাঝিরা ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। বেশিরভাগ ট্রলার সাগরে যেতে না পারায় জীবন জীবিকা নিয়ে চরম দুর্ভোগে হাজারো জেলে, শ্রমিক ও ব্যবসায়ী। 10 লিটার 20 লিটার তেল লাগে, 20 লিটার লাগে, 5 লিটার তেল লাগবে। আমি ব্যবসা করি না, ঘরের ফ্যামিলি নিয়ে খাইতে পারছে না, ওর সাগরে যাইতে পারছি না আমরা তেলের জন্য। সরবরাহ কমে যাওয়ায় বাজারে মাছের দামে লেগেছে আগুন। তেল নাই, সেই জন্য বুট বাইর করতে পারে না। তো এখন আপনার কমে গেছে, চোরা দাম আছে মাছের, মাছও নাই সাগরে। এই জ্বালানি সংকটের কারণে আমাদের যারা ব্যবসায়ীরা রয়েছি এবং বিভিন্ন শ্রমিকরা রয়েছি অনেক সংকটের মধ্যে আছে। মাছ নেই, মাছের আমদানি খুবই কম, আর যা আছে এগুলো দামও অনেক বেশি। সম্প্রতি একটা খুব খারাপ দিন যাচ্ছে এই মৎস্য সেক্টরের মধ্যে। আগে প্রতিদিন 7 থেকে 10টি তেল বোঝাই লরি বার্জ স্টেশনে আসলেও এখন মিলছে একটি গাড়ি। চাহিদা মতো সরবরাহ না থাকায় সংকট তীব্র হচ্ছে। বন্ধ আছে কয়েকটি বার্জ স্টেশনও। আগে যদি 10 গাড়ি আসতো, এখন 1 গাড়ি আসতেছে না। আমরা তেলের জন্য সংকটে পড়ে গেছি। আমরা আজকে সাগরে যাওয়ার টাইম, আমরা সাগরে যেতে পারতেছি না। অনেক লোক, অনেক হাজার হাজার ট্রলার এখানে আটকে পড়ে আছে তেলের সংকটে। তেল দেওয়ার ক্ষেত্রে নিবন্ধিত ট্রলারগুলোকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তা। যে সমস্ত ট্রলারগুলোর লাইসেন্স রয়েছে তাদের বিষয়টা আমরা নির্বিঘ্ন করার চেষ্টা করব। এমনকি বার্জ মালিকদের সাথে আমরা এই বিষয়ে কথা বলতে পারি এবং আমরা ইতিমধ্যেই ট্রলার মালিক যারা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে করে লাইসেন্সধারীরা অগ্রাধিকার পায় এবং যাদের নাই তারা যাতে অনতিবিলম্বে লাইসেন্সের আওতায় আসে। জেলায় নিবন্ধিত জেলে ৬৪,৪২৮। সাগরে মাছ আহরণের সাথে ট্রলার মালিক, জেলে ও শ্রমিক সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ৫ লক্ষাধিক মানুষের জীবন জীবিকা। ডিবিসি নিউজ ডেস্ক।